ছোটবেলায় পাওয়া এক অলৌকিক শক্তির দ্বারা মৃত ব্যক্তিদের দেখতে পেত রায়হান নামে এই ছেলেটি। কিন্তু বড় হয়ে এই শক্তিটাই হয়ে গেল তার জীবনের এক ভয়ঙ্কর অভিশাপ। কারণ এক অতৃপ্ত আত্মা তার স্ত্রী ও বাচ্চাকে মেরে তাকে মৃতদের জগতে নিয়ে যেতে চায়। কিন্তু কেন? তাছাড়া রায়হানের জীবনে কি এমন রহস্য লুকিয়ে আছে যার জন্য এই অতৃপ্ত আত্মাটা তার পিছনে পড়েছে? জানতে হলে আপনাদের দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদেরকে একটা অ্যাবান্ডেড ফ্যাক্টরিকে দেখিয়ে, যেখানে আমরা রেহান নামে একটা বাচ্চার ছেলে ও তার খালাতো বোন ডিন্ডাকে দেখতে পাই, যারা দুজন সেখানে এসেছিল ভূত দেখতে। আসলে রেহানের গ্র্যান্ডফাদার তাকে বলতো তারাও ভূত দেখতে পারবে, যার জন্য তাদেরকে মনোযোগ সহকারে ভূতকে দেখার চেষ্টা করতে হবে। আর এর জন্যই তারা দুজন এই অ্যাবান্ডেড ফ্যাক্টরিতে এসেছিল, কারণ রেহানের খালাতো বোন ডিন্ডা ভূতকে দেখতে চাইছিল। আর এখানে আমরা এটাও জানতে পারি রেহান নামে সেই ছেলেটি একজন সাইকিক ছিল, যে প্রেতাত্মাদের দেখতে পেত। যেখানে তার কথা অনুযায়ী ভূত দেখতে গেলে তাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তাদেরকে বিষয়টাতে মনোযোগ দিতে হবে। তারা যত মনোযোগ দেবে ততই তাদের ভূত দেখার চান্সেসটা বেড়ে যাবে। এখন ডিন্ডা এখানে যেহেতু ভূত দেখার জন্য খুবই উৎসাহিত ছিল, তার জন্য সে রেহানের কাছে জেদ করতে লাগে যাতে করে সে তাকে ভূত দেখার পদ্ধতিটা জানিয়ে দেয়। তাই রেহান তাকে সেই সমস্ত কথাগুলোই জানায় যেগুলো আমি কিছুক্ষণ আগেই আপনাদের বলেছি। এখন সব কিছু শোনার পর ডিন্ডা সেখানে থাকা একটা বড় মেশিনের উপরে উঠে পড়ে, যেখানে সে ওটার সাথে সাথেই রেহান সেখানে কোনো প্রেতাত্মার উপস্থিতি অনুভব করে, যার জন্য সে ডিন্ডাকে সেখান থেকে নেমে আসতে বলে। কিন্তু ডিন্ডা তার কোনো কথাই শোনে না এবং তাকে পুনরায় জিজ্ঞাসা করে সে কিভাবে ভূত দেখবে। তাই রেহান তাকে পদ্ধতিটা শিখিয়ে দেয়, যার দরুন সে তাকে বলে প্রথমে সামনের দিকে তাকিয়ে মনোযোগ দিতে, যে সে তার বাঁ দিকে কোনো কিছু নড়াচড়া করতে অনুভব করছে কি না, যেটার পর সে ধীরে ধীরে তাকে বাঁ দিকে তাকাতে বলে, যার দরুন ডিন্ডা ধীরে ধীরে বাঁ দিকে তাকালে সে সেখানে কিছুই দেখতে পায় না। কিন্তু পরক্ষণেই আমরা সেখানে একটা মেয়ের স্পিরিটকে দেখতে পাই, যাকে রেহান তো দেখতে পাচ্ছিল আর তাকে খুবই ভয়ঙ্কর দেখতে লাগছিল। এখন ডিন্ডা যেহেতু সে আত্মাটাকে দেখতে পাচ্ছিল না, তার জন্য সেভাবে তার ভাই রেহান হয়তো তার সঙ্গে ইয়ার্কি মারছে এবং তাকে মিথ্যা বলে তার সঙ্গে খিল্লি করছে, যার জন্য সে রেহানের উপরে প্রচণ্ড রেগে যায়। এখন এই পয়েন্টে রেহান তাকে বলে তারা এতক্ষণ ধরে তো অনেক চেষ্টা করেছে ভূতকে দেখার, কিন্তু যেহেতু তারপরও সে কোনো ভূতকে দেখতে পায়নি, তাই তাদের এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। কিন্তু ডিন্ডা তাকে বলে সে এখনই বাড়ি ফিরবে না, সে আবারও চেষ্টা করবে যাতে করে সে ভূতকে আজই দেখতে পায়। এখন ডিন্ডা তার কথাটাকে শেষই করেছিল, ঠিক তখনই রেহান সেখানে কোনো শয়তানি শক্তির উপস্থিতি অনুভব করে, যার সাথে সাথেই আমরা সেই মেশিনের ভিতর থেকে একটা রেড কালারের ডিমনকে বার হতে দেখি, যাকে দেখে রেহান প্রচণ্ড ভয় পেয়ে যায়। কারণ এতদিন তো সে শুধুমাত্র ভালো আত্মাদেরই দেখতে পেত, তাই হঠাৎ করে সে তার সামনে এই রেড কালার ডিমনটাকে দেখতে পেয়ে সাথে সাথে ডিন্ডাকে সতর্ক করে সেখান থেকে পালিয়ে যেতে বলে, যেটার পর আমরা তাদের দুজনকে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখি। কিন্তু দুর্ভাগ্যবশত দৌড়ে পালাতে গিয়ে ডিন্ডা সেখানে মাটিতে পড়ে যায়, যেখানে আমরা তার পিছনে সেই রেড কালার ডিমনটাকে চলে আসতে দেখি, যেটার সাথে সাথেই রেহানের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। যেখানে রেহান এখন বড় হয়ে গিয়েছিল আর এটা তার আসলে একটা দুঃস্বপ্ন ছিল, যেটা সে প্রায় সময়ই দেখতে পেত। এখানে আমরা এটাও জানতে পারি যে রেহানের এখন বিয়ে হয়ে গিয়েছে, যার ওয়াইফের নাম ছিল শেরেন। তাই শেরেন রেহানকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। উত্তরে রেহান বলে তার কাজের চাপের জন্য সে ঠিকঠাকভাবে রেস্ট নিতে পারছে না, যার জন্যই হয়তো তার এমন ধরনের নাইটমেয়ারগুলো আসছে। যেটা বলার পর সে তার ওয়াইফ শেরেনকে শুয়ে পড়তে বলে নিজেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আমরা তাদের দুজনকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখি, যার দরুন শেরেন রেহানকে বলে কিছুদিন আগে তার মা তাকে জিজ্ঞাসা করছিল তারা বাচ্চা কাচ্চা কবে নিচ্ছে। যেটা শুনে রেহান তার মাকে বলে দিতে বলে যে তারা তো তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর সিনটি চেঞ্জ হয় আর আমরা তাদের দুজনকে নিজেদের কাজে বেরিয়ে পড়তে দেখি, যার দরুন রেহান শেরেনকে তার অফিসে ড্রপ করে দিয়ে আসে। এখন অফিসের মধ্যে হঠাৎ করে শেরেনের শরীর অসুস্থ হয়ে পড়ে, যার দরুন তার ভমিটিং আসতে লাগে। তাই শেরেন তার প্রেগনেন্সি টেস্ট করলে সে জানতে পারে সেটা পজিটিভ এসছে, যেটা জানার পর সে প্রচণ্ড খুশি হয়। তাই সে এই সুখবরটা তার হাজব্যান্ড রেহানকেও জানায়, যেখানে রেহানও বিষয়টা জানার পর প্রচণ্ড খুশি হয়। এখন রাতে যখন তারা দুজন বাড়ি ফিরছিল, তখন আমরা তাদের দুজনকে খুবই খুশি দেখি,
কারণ এই মুহূর্তটা তাদের জন্য খুবই স্পেশাল ছিল। এখন ড্রাইভ করতে করতে রেহান যখন কিছুটা পথ এগিয়ে যায়, ঠিক তখনই সে তার গাড়ির সামনে দিয়ে একটা ছায়াকে চলে যেতে দেখে, যেটা দেখার সাথে সাথেই সে গাড়িটাকে থামিয়ে দেয়। ফলে হঠাৎ করে এমনভাবে গাড়িটাকে থামিয়ে দেওয়ার জন্য শেরিন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। উত্তরে রেহান জানায়, না কিছু না, আসলে আমার মনে হলো যেন গাড়ির সামনে দিয়ে কেউ চলে গেছে। যেটা বলার পর সে পুনরায় ড্রাইভ করে বাড়ি ফিরে যায়। এরপর বাড়ি ফিরে রেহান যখন উপরের রুমে যাচ্ছিল, ঠিক তখনই শেরিন তাকে কিছু কথা জিজ্ঞাসা করে, যেটাতে রেহান কোনোই রেসপন্স করে না, কারণ সে অন্য কোনো একটা বিষয়কে নিয়ে খুবই চিন্তিত ছিল। তাই তার ওয়াইফ শেরিন তাকে আবারও ডাক দিলে রেহান সঙ্গে সঙ্গে রেসপন্স করে জিজ্ঞাসা করে কি হয়েছে। উত্তরে শেরিন জানায় সে নিজের জন্য কিচেন রুমে গিয়ে ফ্রুট জুস বানাচ্ছে, তাই সে কি তার জন্যও বানাবে। উত্তরে রেহান বলে তার এখন খেতে ইচ্ছা করছে না, যেটা বলে সে উপরে চলে যাবে। ঠিক তখনই শেরিন তাকে বলে তুমিও আমার সঙ্গে চলো কিচেনে। যেটা শুনে রেহান সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার সঙ্গে কিচেনে চলে যায়। এরপর আমরা তাদের দুজনকে একে অপরের সঙ্গে সময় কাটাতে দেখি, যেখানে সিনটি পরিবর্তন হয়ে আমাদেরকে তাদের বিয়ের একটা ছবিকে দেখানো হয়, যেখানে আমরা সেই ছায়াটাকে তাদের বাড়ির মধ্যে চলাফেরা করতে দেখি, যেটাকে বাড়ি ফেরার সময় রেহান তার গাড়ির সামনে দিয়ে ক্রস করতে দেখেছিল। এরপরে মাঝরাতে হঠাৎ জল তেষ্টা পাওয়ার জন্য রেহানের ঘুম ভেঙে যায়। তাই সে যখন ঘুম থেকে উঠে পড়ে, তার সাথে সাথে শেরেনও উঠে যায়, যে তাকে জিজ্ঞাসা করে সে কি আবার দুঃস্বপ্ন দেখেছে। উত্তরে রেহান বলে না সেটা নয়, আসলে আমার জল তেষ্টা পেয়েছে তার জন্য। যেটা বলার পর সে বেড থেকে উঠে গিয়ে কিচেনে চলে যায়, যার সাথে সাথে এই রুমের মধ্যে থাকা টেবিল ল্যাম্পটা নিজে নিজেই বন্ধ হয়ে গেলে শেরিন যখন পুনরায় টেবিল ল্যাম্পটাকে অন করতে যায়, সে লক্ষ্য করে টেবিল ল্যাম্পটা আর অন হচ্ছে না। তাই সে বেড থেকে উঠে গিয়ে রুমের মেন লাইটটাকে অন করে নিজের বেডে ফিরে যাবে। ঠিক তখনই আবারও রুমের মধ্যে থাকা ল্যাম্পটা বন্ধ হয়ে যায়। তাই সে একটু বিরক্ত হয়ে পুনরায় উঠে গিয়ে রুমের ল্যাম্পটাকে অন করলে সাথে সাথেই তার পিছনে রেহান চলে আসে, যে তাকে কিছু জিজ্ঞাসা করবে। তার আগে রুমের ল্যাম্পটা আবারও বন্ধ হয়ে যায়। তাই শেরিন তাকে বিষয়টা জানায় যে রুমের লাইটটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। যেটা জানার পর রেহান নিচে থেকে একটা নতুন ল্যাম্প নিয়ে এসে রুমের মধ্যে থাকা ল্যাম্পটাকে যখন চেঞ্জ করতে যাবে, ঠিক তখনই হঠাৎ ভোল্টেজ হাই হয়ে গিয়ে রেহানের শক লাগে। তার ফলে সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার কোমরে চোট আসে। এখন এই সমস্ত ঘটনার পর রেহান একটু তো অবাক হয়ে যায়, কারণ তার সঙ্গে এমনটা কখনোই ঘটেনি। যার জন্য পরের দিন সকালে সে শেরিনকে অফিসে ছেড়ে দিয়ে তার কাছে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের বাহানা বানিয়ে বাড়ি চলে আসে, কারণ এটাই একমাত্র সময় যখন সে তার শক্তিটাকে ইউজ করে ফিল করতে পারবে যে তার বাড়িতে কোনো স্পিরিট আছে কি না, কারণ বাড়িতে এখন সে ছাড়া আর কেউই ছিল না। এখন বাড়ির মধ্যে সে মনোযোগ দিয়ে লক্ষ্য করলে কিচেন রুমের মধ্যে সে স্মৃতি নামে এক বৃদ্ধা মহিলার স্পিরিটকে দেখতে পায়, যাকে সে আগে থেকেই চিনত, কারণ বেঁচে থাকা অবস্থায় স্মৃতি নামে সেই বৃদ্ধা তার মায়ের থেকে কিছু টাকা পয়সা ধার নিয়েছিল, যেটাকে সে বেঁচে থাকা অবস্থায় পরিশোধ করতে পারেনি। তাই সে এখন তার কাছে সেটাই বলতে এসেছিল যে সে যেন তার মাকে বলে তার মা যেন তার সেই ঋণটাকে ক্ষমা করে দেয়, যাতে করে সে নরকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। ফলে কথাটা শুনে রেহান বলে আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে বিষয়টা জানিয়ে দেব, আর আমি নিশ্চিত যে আমার মা তোমায় ক্ষমা করে দেবে, ফলে তুমি তোমার এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে। এখন কথাটা শুনে সেই বৃদ্ধ মহিলার স্পিরিটটা সেখান থেকে চলে যেতে যাবে। ঠিক তখনই রেহান তাকে থামিয়ে দিয়ে বলে তুমি কি আগের দিন রাতেও আমার বাড়িতে এসছিলে। কথাটা শুনে সেই বৃদ্ধা স্পিরিটটা বলে না, আমি তো আজকেই তোমার বাড়িতে এলাম। যেটা শুনে রেহান প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, যেভাবে আগের দিন রাতে সেই স্পিরিটটা যদি স্মৃতি ছিল না, তাহলে সেটা কে ছিল। এরপর স্মৃতি নামে সেই বৃদ্ধার স্পিরিটটা সেখান থেকে চলে গেলে রেহান তার বাড়িটাকে আরও ভালো করে চেক করতে গিয়ে লক্ষ্য করে তাদের বিয়ের ফটো ফ্রেম, যেটা আগের দিন রাত পর্যন্ত ভালোই ছিল, সেটা পড়ে গিয়ে তার কাঁচ ভেঙে গেছে। আর আপনাদের হয়তো মনে আছে আমরা আগের দিন রাতে এই ফটো ফ্রেমটার কাছেই সেই ছায়াটাকে ঘোরাফেরা করতে দেখেছিলাম। এখন রেহান বিষয়টাকে নিয়ে কিছু ভাবতো, ঠিক তখনই তার বাড়ির ডোরবেল বেজে ওঠে। যেটা শোনার পর রেহান যখন বাড়ির মেন ডোরটা গিয়ে ওপেন করে, সে দেখে সেখানে কেউই নেই, যেটা দেখে সে আরও বেশি অবাক হয়ে যায়। এরপর সে দরজাটা বন্ধ করে দিয়ে যখন ফিরে যাচ্ছিল, ঠিক তখনই আবারও বাড়ির ডোরবেল বেজে ওঠে। তাই রেহান সঙ্গে সঙ্গে গিয়ে বাড়ির দরজা খুলে দেখে আসলে একটা ডেলিভারি বয় তার অর্ডার করা পার্সেলটাকে তার বাড়িতে ডেলিভার করতে এসেছিল। এখন পার্সেলটাকে রিসিভ করার পর
রেহান ডেলিভারি বয়কে জিজ্ঞাসা করে সে কি এর আগেও ডোরবেল বাজিয়েছিল। উত্তরে ডেলিভারি বয় মানা করে দিলে রেহান আরও বেশি অবাক হয়ে যায়। এরপর সেই দিন রাতেই রেহান তার অর্ডার করা পার্সেলটাকে তার ওয়াইফ শেরিনকে দেখায়, যেটা আর কিছু নয়, একটা বেবি ট্রলি ছিল যেটাকে সে তার অনাগত সন্তানের জন্য আনিয়েছিল। এখন বেবি ট্রলিটা দেখে শেরিন প্রচণ্ড খুশি হয়ে যায়, যে ট্রলিটাকে নিয়ে গিয়ে একটা সাইডে রেখে তারও তার হাজব্যান্ড রেহানের জন্য কিচেনে গিয়ে জুস বানাতে শুরু করে। ঠিক তখনই আমরা লক্ষ্য করি সেই বেবি ট্রলিটা ধীরে ধীরে শেরিনের দিকে এগিয়ে আসছে, যেটা দেখতে পেয়ে শেরিন ভাবে হয়তো তার হাজব্যান্ড রেহান তার সঙ্গে প্র্যাঙ্ক করছে। তাই প্রথমে তো সে বিষয়টাকে গুরুত্ব দেয় না, কিন্তু পরক্ষণে যখন আবার ট্রলিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে তখন বিষয়টা দেখে শেরিন প্রচণ্ড ভয় পেয়ে যায়। যার ফলে সে যখন ট্রলিটার কাছে গিয়ে বিষয়টা কি চেক করতে যায়, ঠিক তখনই ট্রলির পাশ দিয়ে দুটো হাত বেরিয়ে এসে শেরিনের পা চেপে ধরে, যেটাতে শেরিন আরও ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। এখন শেরিনের চিৎকার শুনে সেখানে রেহান চলে আসে, যাকে শেরিন যখন সমস্ত ঘটনাগুলো জানায় তখন রেহান বিষয়টাকে ততটা গুরুত্ব দেয় না, কারণ সেভাবে হয়তো শেরিন ভুল কিছু দেখেছে, কারণ তার সঙ্গে আজও পর্যন্ত এমন কোনো কিছুই ঘটেনি। তাই রেহান সেই বেবি ট্রলিটাকে সঙ্গে নিয়ে গিয়ে দোতলায় রেখে দিয়ে আসে। এরপর পরের দিন সকালে শেরিন অফিসের মধ্যে গিয়ে তার অফিস ফ্রেন্ড তায়াসকে গিয়ে সম্পূর্ণ বিষয়টা জানায়, যেটা জানার পর তায়াস তাকে তার আঙ্কেল কাসমানের কথা জানায়, যে একজন সাইকিক ছিল এবং সে হয়তো এই সমস্ত বিষয়ে তাকে হেল্প করতে পারে। তাই তায়াস তাকে তার আঙ্কেল কাসমানের সঙ্গে একবার দেখা করতে বললে শেরিন জানায় সে তার হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করে তারপরেই তাকে জানাবে। যেটা জানার পর আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে শেরিন জানতোই না যে তার হাজব্যান্ডও একজন সাইকিক ছিল। এখন সেই দিন রাতেই শেরিন বাড়ি ফিরে রেহানকে বিষয়টা জানালে রেহান কথাটাতে রাজি হয় না, কারণ তার ধারণা অনুযায়ী এগুলো শুধুমাত্র টাকার বরবাদি। যেটা শুনে শেরিন বলে, তাহলে কি আমরা বিষয়টাকে দেখেও না দেখার ভান করে থাকবো? উত্তরে রেহান বলে, যদি তোমার মনে হচ্ছে তুমি কিছু দেখতে পাচ্ছ তাহলে তাদেরকে ইগনোরই করো, কারণ যত তুমি তাদেরকে অ্যাটেনশন দেবে ততই তারা তোমাকে বিরক্ত করবে। এখন কথাটা শুনে শেরিন প্রচণ্ড রেগে যায়, যে রেহানের কাছে গিয়ে বলে, যদি কোনোদিনও আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যায় তখনও কি তুমি সব কিছু দেখার পরও ইগনোর করবে? যেটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর স্নান করতে গিয়ে শেরিন যখন রেহানকে তার পিঠটাকে রাব করতে ডাকে, ঠিক তখনই রেহানের ফোনে একটা কল আসার জন্য সে কলটাকে রিসিভ করে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা বাথরুমের মধ্যে সেই স্পিরিটটাকে চলে আসতে দেখি, যে শেরিনের পিঠটাকে রাব করতে শুরু করে, কিন্তু শেরিন বুঝতেই পারে না যে তার পিঠটাকে যে রাব করছে সেটা আসলে রেহান নয়। এরপর রেহান বাথরুমের মধ্যে এন্টার করলে সেই স্পিরিটটা সেখান থেকে গায়েব হয়ে যায়, যেখানে রেহান শেরিনকে জানায় হঠাৎ করে তার মায়ের কল আসার কারণে সে তার মায়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে গিয়েছিল, যার জন্য তার বাথরুমের মধ্যে আসতে লেট হয়ে গিয়েছে। এখন রেহানকে সামনে দেখে শেরিন পুরো শকড হয়ে যায়, কারণ সে তো ভাবছিল এতক্ষণ ধরে তার পিঠটাকে রাব রেহানই করছে। তাই শেরিনের অবস্থা দেখে রেহান যখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কারণ এই ঘটনাটির পর শেরিন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে রেহানকে আর কিছুই বলতে পারে না। এখন এই ঘটনাটির পর শেরিনের কাছে যেহেতু আর কোনো অপশন ছিল না, তাই সে তার অফিস ফ্রেন্ড ত্রিয়াসের আঙ্কেল কাজমানের সঙ্গে তার বাড়িতে দেখা করতে যায়, যেখানে পৌঁছে সে মিস্টার কাজম্যানকে জানায় সে তিয়াসের বন্ধু এবং তিয়াসই তাকে এখানে পাঠিয়েছে। যেটা শোনার পর মিস্টার কাজম্যান তাকে তার বাড়ির মধ্যে নিয়ে যায়, যেটার পর শেরিন তাকে তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা জানায়। যেটা জানার পর মিস্টার কাজম্যান সেই দিন সন্ধ্যাতেই শেরিনের বাড়িতে চলে আসে, যে তার সঙ্গে করে একটা ঝাঁটাও নিয়ে এসেছিল। এখন বাড়ির মধ্যে এন্টার করার আগে মিস্টার কাজমিন তাদের বাড়ির এন্ট্রান্সে সেই ঝাঁটা থেকে দুটো কাঠি বার করে সেখানে দিয়ে দেয়, যাতে করে কোনো নেগেটিভ শক্তি বাড়ির মধ্যে এন্টার করতে না পারে। এরপর সে বাড়ির মধ্যে গিয়ে ধীরে ধীরে পুরো বাড়িটাকে চেক করতে শুরু করে যে বাড়ির মধ্যে কোনো স্পিরিট আছে কি না। এরপর সে তাদের বেডরুমে গিয়ে সেখানে থাকা কিছু ইনডোর প্লান্টের মধ্যে সেই ঝাঁটার কাঠি লাগিয়ে দেয়, যাতে করে বাড়ির মধ্যে যদি কোনো স্পিরিট থেকেও থাকে সে যেন তাদেরকে বিরক্ত না করে। এরপর সে যখন কিচেন রুমে যায়, ঠিক তখনই সে সেখানে থাকা ফ্রিজের রিফ্লেকশনে সেই স্পিরিটটাকে দেখতে পায়, যাকে দেখার সাথে সাথেই তার হাতে থাকা সেই ঝাঁটাটাকে সেই দিকে ছুড়ে দিয়ে সেই স্পিরিটটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর বাড়ি ফেরার সময় মিস্টার কাজম্যান শেরিনকে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেয় যে তার বাড়িটা এখন সেফ আছে, তাই তার আর দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যেটা দেখে শেরিন একটু নিশ্চিন্ত হয়ে যায়। আর অন্যদিকে আমরা কাজম্যানকে বাড়ি ফিরতে দেখি,
যেখানে পথে যেতে যেতে তার গাড়ির সামনে একটা মহিলা চলে আসে, যার ফলে তার গাড়ির সঙ্গে সেই মহিলাটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই সঙ্গে সঙ্গে কাজম্যান গাড়িটাকে থামিয়ে দিয়ে মহিলাটা ঠিক আছে কিনা চেক করতে গেলে সে দেখে মহিলাটা সেখান থেকে গায়েব হয়ে গেছে, যেটাতে সে বুঝে যায় যে এই মহিলাটা আর কেউ না, একটা স্পিরিট ছিল। যার জন্য সে সঙ্গে সঙ্গে তার গাড়ি থেকে তার ঝ্যাঁটাটাকে বার করে কিছু চ্যান্টিং করতে করতে সেই স্পিরিটটাকে তার থেকে দূরে চলে যাওয়ার আদেশ দিয়ে দেয়। যেটার পর সে তার গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে গেলে ঠিক তখনই আমরা তার গাড়ির মধ্যে সেই স্পিরিটটাকে তার উপরে অ্যাট্যাক করে দিতে দেখি, যে মিস্টার কাজম্যানকে শেষ করে দেয়। যার ফলে শেরিনের বাড়িতে থাকা সেই ঝাঁটার কাঠিগুলো নিজে নিজেই ভেঙে যায়, ইন্ডিকেটিং যে সেগুলো আর কোনো কাজে লাগবে না। এখন এইগুলো দেখার পর আমরা বুঝতে পারি যে এই স্পিরিটটা রেহান ও শেরিনের কোনো প্রকার ক্ষতি করতে চায়, যার ফলে মিস্টার কাজম্যান তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ানোতে সেই স্পিরিটটা তাকে শেষ করে দিয়েছে। এখন ঘটনাটির পর সেই দিন রাতেই শেরিনের বাড়িতে পুনরায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, যার দরুন দোতলায় থাকা সেই বেবি ট্রলিটা নিজে নিজেই নিজের জায়গা থেকে সরে গিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। যার আওয়াজ শুনে শেরিনের ঘুম ভেঙে গেলে সে সঙ্গে সঙ্গে রেহানকে ডাকে, যেটার পর তারা দুজন যখন রুম থেকে বার হয়ে বিষয়টাকে চেক করতে যায়, তারা দেখে বেবি ট্রলিটা সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে। যেটা দেখার সাথে সাথেই শেরিন বলে তাদের বাড়িটা তো প্রোটেক্টেড ছিল, তাহলে এটা কিভাবে ঘটলো? যেটা শোনার সাথে সাথে রেহান বলে, প্রোটেক্টেড মানে তুমি কি বলতে চাইছো? উত্তরে শেরিন কিছুই না বলে সেখান থেকে তাদের বেডরুমে চলে যায়। যার পিছু পিছু রেহানও বেডরুমে গিয়ে যখন তাকে আসল বিষয়টা জিজ্ঞাসা করে, তখন শেরিন জানায় আসলে সে কাজম্যান নামে একটা সাইকিককে তাদের বাড়িতে ডেকে নিয়ে এসেছিল, যাতে করে সে তাদের বাড়িতে থাকা স্পিরিটটাকে তাড়িয়ে দিতে পারে। যেটা শুনে রেহান বলে, আমি তো তোমায় বলেছিলাম এগুলোর কোনো প্রয়োজন নেই, তাহলে তুমি তারপরেও কেন একটা অচেনা ব্যক্তিকে আমাদের বাড়িতে নিয়ে এসছো? যেটা শোনার সাথে সাথেই শেরিন প্রচণ্ড রেগে যায় এবং বলে, তুমি সব কিছু দেখার পরেও এখনও বিষয়টাকে ক্যাজুয়ালি নিচ্ছ। তাছাড়া আমি তোমার মার সঙ্গে ফোনে কথা বলেছিলাম, যার দরুন আমি জানতে পেরেছি তোমার যে নাইটমেয়ারগুলো আসছে সেটা তোমার ছোটোবেলা থেকে আসছে না, এমনকি বড় হওয়ার পর থেকেও আসছে না। তোমার নাইটমেয়ারগুলো তখন থেকে আসছে যখন থেকে আমাদের বিয়ে হয়েছে, যার একটাই মানে কোনো একটা স্পিরিট আছে যে আমাদের দুজনের বিয়েটাতে খুশি নয়। এখন সব কিছু জানার পর রেহান শেরিনকে তার কাছে ডেকে তার পাশে বসিয়ে কিছু কথা রিভিল করে, যেখানে সে শেরিনকে জানায় কিছু কথা আছে যেটা শেরিনের জানা উচিত, যেটা সে আজও পর্যন্ত তাকে বলেনি। আসলে ছোটবেলা থেকেই তার একটা অ্যাবিলিটি আছে, যার দরুন সে স্পিরিটদের দেখতে পায়। এক কথায় বলতে গেলে তার কাছেও সাইকিক পাওয়ার আছে। যেটা জানার পর শেরিন তাকে জিজ্ঞাসা করে সে কি তাদের বাড়ির মধ্যে থাকা সেই স্পিরিটটাকে দেখতে পেয়েছে। উত্তরে রেহান মানা করে দেয় এবং বলে, তুমি চিন্তা করো না, আমি খুব দ্রুতই এই সমস্যার সমাধান বার করে নেব। এরপর পরের দিন সকালে শেরিন যখন তার অফিসে যায়, সেখানে গিয়ে সে তার বন্ধুর কাছে জানতে পারে মিস্টার কাজম্যান মারা গিয়েছে। যেটা জানার পর শেরিন প্রচণ্ড শকড হয়ে যায়। তাই সেও তার হাজব্যান্ড রেহান মিলে মিস্টার কাজম্যানের ফিউনারালে যায়, যেখানে পৌঁছে তারা কাজম্যানের ছেলের থেকে জানতে পারে অ্যাক্সিডেন্টের পরেও কিছুক্ষণের জন্য আইসিইউতে মিস্টার কাজম্যান বেঁচে ছিল, যেখানে সে তাকে কিছু তো বলেছে কিন্তু সে সেটাকে প্রপারলি বুঝতে পারেনি। এখন বাড়ির মধ্যে এন্টার করার সময় রেহান মিস্টার কাজম্যানের বাড়িতে একটা স্পিরিটকে লক্ষ্য করে, যাকে দেখে রেহান কিছুক্ষণের জন্য একটু শকড হয়ে যায়। এরপর বাড়ি ফিরে রেহান ও শেরিনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যেখানে তার ধারণা অনুযায়ী এই স্পিরিটটাও মিস্টার কাজম্যানের অ্যাক্সিডেন্টের মধ্যে কিছু তো কানেকশন অবশ্যই আছে, কারণ মিস্টার কাজম্যানের অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু তখনই হয়েছে যেই দিন সে তাদের বাড়িটাকে প্রোটেক্ট করে গিয়েছিল। তাই বিষয়টা মোটেও কাকতালীয় নয়। যেটা শুনে রেহান বলে, তুমি বিষয়টাকে নিয়ে একটু বেশি ভাবছো। এখন কথাটা শোনার পর শেরিন প্রচণ্ড রেগে যায়, যে বলে, আমি আর এইসব সহ্য করতে পারছি না, তাই আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। যেটা শুনে রেহান বলে, তাতে কোনোই লাভ হবে না, কারণ তুমি যেখানেই যাও না কেন সেই স্পিরিটটা তোমার পিছু নেবে। যেটা শুনে শেরিন বলে, তাহলে আমি কি করব তুমিই আমাকে বলে দাও। উত্তরে রেহান বলে, তুমি চিন্তা করো না, আমাকে একটু সময় দাও, আমি যত দ্রুত সম্ভব এই স্পিরিটের উপদ্রব থেকে তোমাকে বাঁচিয়ে নেব। যেটা বলার পর সে শেরিনকে হাগ করে একটু কাম ডাউন করে। এরপর সেই দিন রাতেই যখন তারা দুজন ঘুমাচ্ছিল, ঠিক তখনই রেহান হঠাৎ তার খালাতো বোন ডিন্ডার গলার আওয়াজ শুনতে পায়, যে তাকে ব্রাদার বলে ডাকছিল। তাই তার গলার আওয়াজ শুনে রেহান যখন রুমের বাইরে যায়, ঠিক তখনই সে সিঁড়ির নিচে একটা বাচ্চা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে তার মুখের উপরে টর্চ লাইটের আলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
তাই রেহান মেয়েটার পিছু নিলে মেয়েটা তাকে তাদের বাড়ির গ্যারাজে নিয়ে যায়, যেখানে রেহান পৌঁছানোর সাথে সাথে বাইরে থেকে সেই মেয়েটা গ্যারাজের দরজা বন্ধ করে দেয়, যেটা বুঝতে পেরে রেহান সাথে সাথে সেই দরজাটাকে খোলার চেষ্টা করতে লাগে। অন্যদিকে একই সময়ে সেরিনের ঘুম ভেঙে যায়, যে তার পাশে রেহানকে না দেখতে পেয়ে বেড থেকে উঠে রেহানকে খুঁজতে শুরু করে, যার জন্য সে রেহানের ফোনে কলও করে, কিন্তু দুর্ভাগ্যবশত রেহান তার ফোনটাকে বেডরুমের মধ্যেই ফেলে রেখে গেছিল। তাই বাধ্য হয়ে সে যখন রেহানকে বাড়ির মধ্যে খুঁজতে শুরু করে, ঠিক তখনই সেই স্পিরিটটা এসে সেরিনের ওপর অ্যাট্যাক করে দেয়, যার হাত থেকে বাঁচার জন্য সেরিন যখন রুম থেকে পালিয়ে যায়, তখন সেই স্পিরিটটাও তার পিছনে এসে তাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। অন্যদিকে রেহান যখন গ্যারাজের দরজাটা কোনোভাবে খুলে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে, সে সেখানে সেরিনের অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার জন্য সে সাথে সাথে তাকে হসপিটালের মধ্যে নিয়ে চলে যায়, যেখানে হসপিটালের মধ্যে ডক্টর তাকে বলে এই মুহূর্তে তার ওয়াইফের অবস্থা দেখে বলাটা পসিবল নয় যে তার ওয়াইফের পেটে থাকা বাচ্চাটা সেফ আছে কি না। তাই তারা সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার পরই তাকে জানাতে পারবে যে বাচ্চা সুস্থ আছে কি না। এখন পরের দিন সকালে সেরিনের হুঁশ ফিরলে সে তার সামনে তার অফিস ফ্রেন্ড তিয়াসকে দেখতে পায়, যাকে সে রেহানের কথা জিজ্ঞাসা করলে তিয়াস বলে রেহান কোনো কাজের জন্য তাকে এখানে রেখে গেছে। অন্যদিকে একই সময় আমরা রেহানকে দেখি, যে তার ওয়াইফকে হসপিটালে রেখে আসলে ডিন্ডার বাড়িতে এসেছিল তার আন্টির কাছে এটা জানতে যে ডিন্ডার সঙ্গে আসলে কি ঘটেছিল। তাই রেহান তার আন্টির কাছে ডিন্ডার বিষয়ে জিজ্ঞাসা করলে প্রথমে তো তার আন্টি কিছুই বলে না, কিন্তু রেহানের ফোর্স করাতে ফাইনালি তার আন্টি জানিয়ে দেয় যে ডিন্ডার সঙ্গে আসলে কি ঘটেছিল। অন্যদিকে একই সময় আমরা হসপিটালের সিন দেখি, যেখানে সেরিনের ফ্রেন্ড টিয়াস ভুল করে একটা কাপকে নিচে ফেলে দেয়, যার ফলে সেই কাপটা ভেঙে যাওয়াতে সে সেটাকে পরিষ্কার করার জন্য হাউসকিপিংকে কল করে ডেকে নেয়, যেটাতে কিছুক্ষণ বাদে হাউসকিপিং থেকে একটা লেডি সেখানে চলে আসে, যাকে দেখে তিয়াস তাকে সেই জায়গাটাকে পরিষ্কার করে ভাঙা কাপটাকে তুলে নিতে বলে, যেটা বলার পর সে সেরিনের সঙ্গে গল্প করতে শুরু করে দেয়, যেখানে সে তার কথাবার্তার দরুন এমন বোঝানোর চেষ্টা করছিল যেন সে ভূতকে ভয়ই পায় না। এখন তার এই কথাটা শুনে হাউসকিপিং থেকে আসা সেই মহিলাটি প্রচণ্ড রেগে যায়, যে একটা চাকু বার করে তার উপর অ্যাট্যাক করার জন্য তার দিকেই এগিয়ে আসতে লাগে, যেটা দেখে সেরিনের ফ্রেন্ড টিয়াস প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখানে আমরা এটাও জানতে পারি যে এই হাউসকিপিংয়ের মহিলাটি আসলে পজেস স্টেটে এই কাজটা করছিল, যাকে আর কেউ নয় ডিন্ডার স্পিরিটই পজেস করে নিয়েছিল। এখন হাউসকিপিংয়ের মহিলাটি তিয়াসের উপর অ্যাট্যাক করে তাকে স্ট্যাব করে দেয়, যার চিৎকার শুনে হসপিটালের সিকিউরিটিরা চলে আসে, যাদের দেখতে পেয়ে মহিলাটি তিয়াসকে দূরে সরিয়ে দিয়ে সেরিনের উপর অ্যাট্যাক করতে গেলে সিকিউরিটি গার্ডরা তাকে সেখানেই আটকে দেয়। ফলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেরিন সেই রুম থেকে বেরিয়ে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার জন্য এলিভেটরের কাছে পৌঁছালে ডিন্ডার স্পিরিট সেখানেও চলে আসে, যে সেরিনের ওপরে অ্যাট্যাক করে দেয়। এরপর সে সেরিনের গলা চেপে ধরে তাকে মেরে ফেলতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে রেহান চলে আসে, যেটা বুঝতে পেরে ডিন্ডার স্পিরিট সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। এখন এলিভেটর থেকে বার হয়ে রেহান সেরিনকে তার সামনে দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়, তাই সে দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। উত্তরে সেরিন তাকে কিছুই না বলে উল্টো তার ওপরেই রাগ দেখাতে লাগে, কারণ সে হসপিটালে তাকে একা ফেলে রেখে চলে গেছিল। তাই রেহান তাকে জানায় আসলে সে এটা জানতে গিয়েছিল যে স্পিরিটটা তাদের পিছনে পড়ে আছে সেটা আসলে কে, আর এখন সে সব কিছু জেনে গেছে, তাই তার আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যেটা বলার সাথে সাথেই সিনটা পরিবর্তন হয়, আর আমরা তাদের দুজনকে তাদের গাড়ি করে বাড়ি ফিরতে দেখি, যেখানে পথে যেতে যেতে রেহান সেরিনকে ডিন্ডার বিষয়ে কিছু কথা জানায়, যার দরুন আমরা জানতে পারি আসলে ডিন্ডার ছোটবেলা থেকেই ভূত দেখার খুবই শখ ছিল, যেমনটা আমরা মুভিটির শুরুতে জানতে পেরেছিলাম। কিন্তু সে সহজেই প্রেতাত্মাদের দেখতে পেত না, যেখানে তার খালাতো ভাই রেহান কিন্তু সহজেই প্রেতাত্মাদের দেখতে পেত, কারণ ছোট থেকেই তার একটা স্পেশাল পাওয়ার ছিল, আর এর জন্যই ডিন্ডা সবসময় রেহানের সঙ্গে সঙ্গেই থাকতো, যার জন্য তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিল। কিন্তু ধীরে ধীরে বড় হওয়ার পরেও ডিন্ডা রেহানের পিছনেই পড়েছিল, যার ফলে সে একসময় রেহানকে ভালোও বেসে ফেলে, কিন্তু রেহান তাকে সেই নজরে দেখতো না, কারণ তারা খালাতো ভাই বোন ছিল। ফলে সবকিছু জানার পরেও ডিন্ডা হাল ছাড়ে না, যেখানে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় রেহান তার এক স্কুল ফ্রেন্ড নিতাকে বাড়ি ড্রপ করতে গেলে ডিন্ডা এসে তাকে বাধা দিয়ে দেয় এবং জেদ করতে লাগে যে রেহান যেন নিতাকে বাদ দিয়ে তাকে বাড়ি ড্রপ করে আসে, যেটা রেহানের মোটেও পছন্দ হয় না। তাই সে ডিন্ডাকে বুঝিয়ে বলে যে তাদের মধ্যে কিছুই হবে না, কারণ তারা খালাতো ভাই বোন।
এখন কথাটা শুনে ডিন্ডা প্রচণ্ড রেগে যায়, যার ফলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেলে ডিন্ডা রেহানের বাইক থেকে নিচে নেমে গিয়ে রোডের মাঝখানে চলে যায়, যেখানে ঠিক সেই মুহূর্তে রোডের একদিক দিয়ে একটা ট্রাক আসছিল আর অন্যদিকে নিতা ও তার ফ্রেন্ড। কিন্তু ডিন্ডা রোডের মাঝখানে দাঁড়িয়ে থাকার ফলে নিতার ফ্রেন্ডের বাইক ডিসব্যালেন্স হয়ে যায়, যার ফলে বাইক গিয়ে সোজা সেই ট্রাকের সামনে গিয়ে ধাক্কা মারে এবং অন স্পট তাদের দুজনেরই মৃত্যু হয়ে যায়। এখন এই ঘটনাটির কিছুদিন পর রেহান পুনরায় ডিন্ডার সঙ্গে দেখা করে, যেখানে সে তাকে জিজ্ঞাসা করে সে নিতার ফিনরলে কেন যায়নি, যেটাতে ডিন্ডা তাকে এমনভাবে উত্তর দেয় যেটাতে রেহান স্পষ্ট বুঝে যায় যে এই সমস্ত ঘটনার জন্য তার মোটেও রিগ্রেট ফিল হচ্ছিল না। তাই রাগ করে রেহান সেখান থেকে চলে যায়। এখন যেহেতু রেহান প্রেতাত্মাদের দেখতে পেত, তাই তাকে ইমপ্রেস করার জন্য ডিন্ডাও ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করে ডেভিলের সঙ্গে চুক্তি করে নেয়, যাতে করে সেও যেন প্রেতাত্মাদের দেখতে পায়। এখন এগুলো শোনার পর সেরিন জিজ্ঞাসা করে ডিন্ডা এখন কোথায়। উত্তরে রেহান বলে সে মারা গেছে, যেটা শুনে প্রথমে তো সেরিন অবাক হয়ে যায়। তারপর সে জিজ্ঞাসা করে কিভাবে। উত্তরে রেহান বলে আসলে যেদিন তাদের বিয়ে হওয়ার কথা ছিল সেই দিন কোনোভাবে ডিন্ডা বিষয়টা জেনে যায়, যে তার মায়ের কাছে ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে বিষয়টা জানায়নি। উত্তরে ডিন্ডার মা বলে সে জানে যে সে রেহানকে পছন্দ করে আর সে চাইছিল না যে বিয়ের মধ্যে কোনো সিন ক্রিয়েট হোক, তার জন্যই সে বিষয়টা তাকে জানায়নি। আর যেহেতু তারা দুজন খালাতো ভাই বোন, তাই তাদের মধ্যে এই সম্পর্কটা কখনোই সম্ভব নয়। এখন এই কথাটা শুনে ডিন্ডা প্রচণ্ড রেগে যায়, যে তার রুমের মধ্যে গিয়ে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দেয়, যেটার পর সে তার মাকে বলে সে রেহানের বিয়েতে গিয়ে সবকিছু তছনছ করে দেবে। যেটা শোনার সাথে সাথে ডিন্ডার মা বাইরে থেকে তার রুমের দরজাটা বন্ধ করে দেয়, যাতে করে সে রুম থেকে বাইরে বার হতে না পারে। কিন্তু ডিন্ডা কালো জাদুর দ্বারা পাওয়া তার শয়তানি শক্তিকে ব্যবহার করে রুমের দরজাটাই ভেঙে ফেলে দেয়, যেটার পর সে তার মায়ের ওপর অ্যাট্যাক করে তাকে বেহুশ করে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সে সঠিক সময়ে রেহানের বিয়ে ভাঙতে পৌঁছতে পারে না, যার ফলে রেহানকে হারিয়ে ফেলার কষ্টে সে সেই অ্যাবান্ডেড ফ্যাক্টরিতে গিয়ে নিজেকেই নিজে শেষ করে দেয়, যেখানে তার হাতে রেহান ও তার ছোটবেলার সেই ছবিটা ছিল, যেটাকে ইউজ করে তারা একে অপরের সঙ্গে ব্লাড প্রমিস করেছিল যে যদি তাদের মধ্যে কেউ কোনো সময় মৃতদের জগতে গিয়ে আটকা পড়ে যায় অথবা তাদের দুজনের মধ্যে কেউ যদি আগে মারা যায়, তাহলে জীবিত ব্যক্তিকে সেই মৃত ব্যক্তির আত্মাকে প্রোটেক্ট করতে হবে, যাতে করে শয়তান মৃত ব্যক্তির আত্মাকে নিজের গোলাম না বানিয়ে নেয়। এখন এইগুলো শোনার পর সেরিন সম্পূর্ণ অবাক হয়ে যায়, যেটার পর সে রেহানকে জিজ্ঞাসা করে এখন সে কিভাবে ডিন্ডার আত্মাকে আটকাবে। যেটা শুনে রেহান বলে তাকে মৃতদের জগতে গিয়ে ডিন্ডার সঙ্গে কথা বলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এরপর আমরা তাদের দুজনকে রেহানের আন্টি মানে ডিন্ডার মায়ের বাড়িতে যেতে দেখি, যেখানে যাওয়ার সাথে সাথে ডিন্ডার মা সেরিনকে দেখে তার কাছে ক্ষমা চায়, কারণ সে জানতো যে ডিন্ডারই আত্মা তার উপরে হামলা করে তার এমন অবস্থা করেছে। এরপর রাতে ডিনার শেষে যখন সেরিন ঘুমিয়ে পড়ে, তখন রেহান তার আন্টির সঙ্গে কথা বলে, যার দরুন সে তাকে জানায় এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে অথবা দিনদার অতৃপ্ত আত্মাকে মুক্তি দেওয়ার জন্য তাকে দিনদার কাছে দেওয়া সেই প্রমিসটাকে পূরণ করতে হবে, যার দরুন তাকে দিনদার সঙ্গে দেখা করতে হবে। যেটা শুনে তার আন্টি তাকে জিজ্ঞাসা করে সেটা সে কিভাবে করবে। উত্তরে রেহান বলে তাকে সেই জায়গাটাতেই যেতে হবে যেখানে দিনদা নিজেকে শেষ করে নিয়েছিল, আর সেখানে গিয়ে সে মৃতদের জগতে গিয়ে দিনদার সঙ্গে দেখা করতে পারবে। এখন এগুলো জানার পর রেহানের আন্টি তাকে এইসব করতে মানা করলেও রেহান তার কোনো কথাই শোনে না। এরপর পরের দিন সকাল হওয়ার সাথে সাথেই আমরা রেহানকে এই অ্যাবান্ডেড ফ্যাক্টরিতে চলে যেতে দেখি, যেখানে যাওয়ার সাথে সাথেই তার সঙ্গে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, যার দরুন সে দিনদার স্পিরিটকে দেখতে পায় যে তাকে নিজের কাছে ডাকছিল। এখন রেহান যখন তাকে দেখে তার দিকে এগিয়ে যায়, ঠিক তখনই সেখানে থাকা কিছু ভালো আত্মারা তাকে দিনদার কাছে যেতে মানা করে, কিন্তু রেহান তবুও তাদের কোনো কথাই শোনে না এবং দিনদার পিছু পিছু তার কাছে চলে গেলে হঠাৎ করে দিনদার আত্মা গায়েব হয়ে গিয়ে তার পিছনে এসে তাকে ধাক্কা মেরে দেয়, যার ফলে রেহান উড়ে গিয়ে একটা পাইপের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে বেহুশ হয়ে যায়। অন্যদিকে একই সময় আমাদেরকে দিনদার বাড়ির সিন দেখানো হয়, যেখানে সেরিন ঘুম থেকে উঠে রেহানের আন্টির কাছে জিজ্ঞাসা করে তার হাজব্যান্ড কোথায়। উত্তরে রেহানের আন্টি তাকে সবকিছুই জানিয়ে দেয় যে রেহান কোথায় গেছে এবং কি করতে গেছে। যেটা জানার পর তারা দুজন মিলে সেই অ্যাবান্ডেড ফ্যাক্টরির দিকে এগিয়ে যেতে লাগে। আর অন্যদিকে ফ্যাক্টরির মধ্যে আমরা রেহানকে দেখি যে অ্যাস্ট্রাল প্রজেক্টের মাধ্যমে মৃতদের জগতে পৌঁছে গেছিল,
যেখানে তার সঙ্গে দিনদার দেখা হয়। এখন মুভিটির কাহিনীতে ফিরে এসে আমরা রেহানকে দেখি যে মৃতদের জগতের মধ্যে দিনদাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার সঙ্গে দেখা করতে এসছে যাতে করে তার অতৃপ্ত আত্মা মুক্তি পেয়ে যায়, আর এই কাজটা সম্পূর্ণ হয়ে গেলে সে তার জগতে ফিরে যাবে। কিন্তু এই কথাটা শোনার পর দিনদা প্রচণ্ড রেগে যায়, যে তাকে বলে প্রমিস অনুযায়ী তাকে এখানেই তার সঙ্গে সারা জীবন থাকতে হবে। এখন কথাটা শুনে রেহান দিনদাকে বলে সে তাকে নয় তার ওয়াইফ শেরিনকে ভালোবাসে। উত্তরে দিনদা বলে এটা আর কোনোভাবেই সম্ভব নয়। যেটা বলার পর সে রেহানের হাত ধরে তাকে সেই অ্যাবান্ডেড ফ্যাক্টরিতে নিয়ে যায়, যেখানে পৌঁছে রেহান দেখে তার ডেড বডি সেন্সলেস অবস্থায় পড়ে আছে, যেখানে শেরিনও পৌঁছে গিয়েছিল, যে রেহানের সেন্সলেস বডিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হসপিটালের মধ্যে নিয়ে যায়। এখন এই সব ঘটনা দেখে রেহান অস্থির হয়ে পড়ে, কারণ সে ধীরে ধীরে ফেড হয়ে মারা যাচ্ছিল। তাই সে যখন নিজের বডির কাছে ফিরে যাওয়ার চেষ্টা করতে লাগে, তখন দিনদা তাকে বাধা দিয়ে বলে সে তাকে প্রচণ্ড ভালোবাসে এবং তার সঙ্গেই থাকতে চায়। এখন কথাটা শুনে রেহান প্রচণ্ড রেগে যায়, যে তাকে বলে সে যদি সত্যিই তাকে ভালোবাসে তাহলে সে কি কখনো তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করত, বিশেষ করে শেরিনের, এটা জানা সত্ত্বেও যে তার পেটে রেহানের বাচ্চা আছে। উত্তরে দিনদা আর কিছুই না বলে নিজের ভুলটাকে বুঝে নেয় এবং রেহানকে হাক করে নিজের ভুলটাকে স্বীকার করে, যেটার পর সে বলে সে আর তার পথে বাঁধা হয়ে দাঁড়াবে না, সে এখান থেকে যেতে পারে। এখন ঠিক এই সময় সেই রেড ডিমন, যাকে আমরা মুভিতে শুরুতে দেখেছিলাম, সে দিনদার আত্মাকে কন্ট্রোল করে নিয়ে রেহানের উপরে অ্যাটাক করে দেয়। এখানে আমরা এটাও জানতে পারি সেই দিন ফ্যাক্টরির মধ্যে যখন এই রেড ডিমনটা ছোট রেহান ও ডিন্ডার উপরে অ্যাটাক করেছিল, তখন ডিন্ডাকে সেই রেড ডিমনের হাত থেকে ছোট রেহানই তার শক্তির দ্বারা বাঁচিয়েছিল। কিন্তু ঘটনাটির পরেও সেই রেড ডিমনটি ডিন্ডার পিছু ছাড়েনি, তাই মারা যাওয়ার পর ডিন্ডার আত্মাকে এই রেড ডিমনটাই পজেস করে নিয়েছিল। এছাড়া এই পর্যন্ত যতগুলোই খারাপ কাজ ডিন্ডা করেছিল সবগুলো এই রেড ডিমনই তার দ্বারা করিয়েছিল। এখন ফ্যাক্টরির মধ্যে এই রেড ডিমনটা রেহানের উপরে অ্যাটাক করে তার আত্মাকে কনজিউম করতে শুরু করে দেয়, যার ফলে অন্যদিকে হসপিটালের মধ্যে রেহানের বডির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তাই ডক্টররা ইলেকট্রিক শক দিয়ে তার হৃদস্পন্দন পুনরায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, যার ফলে ফাইনালি ডক্টররা বলে দেয় যে রেহান আর বেঁচে নেই। যেটা শোনার সাথে সাথেই শেরিন সঙ্গে সঙ্গে রেহানের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে যে সে তাকে এইভাবে একা ফেলে রেখে যেতে পারে না। ফলে অন্যদিকে ফ্যাক্টরির মধ্যে রেহানের আত্মা কোনোভাবে নিজেকে সামলে নিয়ে নিজের শক্তিকে ব্যবহার করে ডিন্ডাকে সেই রেড ডিমনের বাঁধন থেকে ছাড়িয়ে নেয়, যার ফলে ডিন্ডার স্পিরিটের হুঁশ ফিরলে সেই রেড ডিমনটার সাথে সাথেই শেষ হয়ে যায়। ঘটনাটির পর রেহান ডিন্ডাকে হাক করে নিজের বডিতে ফিরে যায়, যার ফলে সে বেঁচে ওঠে, যেটা দেখে শেরিন প্রচণ্ড খুশি হয় এবং ডক্টররা পুরো শকড হয়ে যায়। আর এই পজিটিভ নোটটা দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল জাঞ্জিদারা মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া আপনাদের মধ্যে যারা চ্যানেলটিতে প্রথম এসছেন তারা ভবিষ্যতে এমনই ভালো ভালো মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।